আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার প্রস্তুতি নিয়ে ভারতের কলকাতায় বড় ধরনের মিটিং করেছে আওয়ামী লীগের সাবেক অর্ধ শতাধিক সংসদ সদস্য। 8ই আগস্ট কলকাতা নিউ টাউন এলাকায় অনুষ্ঠিত বৈঠকে দলটির 50 থেকে 55 জন সাবেক এমপি উপস্থিত ছিলেন। দেশে ফিরতে প্রয়োজনীয় কাগজপত্রের জন্য আবেদন, কোন প্রক্রিয়ায় ও কিভাবে তারা ফিরবেন, ফেরার আগে ও পরে আইনি প্রক্রিয়ার প্রস্তুতি এবং ফেরা উপলক্ষে দলীয় সমাগমের আয়োজন নিয়ে বৈঠকটিতে আলোচনা হয়েছে বলে দলটির একাধিক সূত্রে জানা গেছে। বৈঠকে দলটির শীর্ষ পর্যায় থেকে জানিয়ে দেওয়া হয়েছে, যেসব নেতা শেখ হাসিনার সাথে দেশে ফিরবেন না তাদেরকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হতে পারে। গত 2 বছরের বেশি সময় ধরে ভারতে থাকা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা অনেকগুলো বৈঠক করলেও এত বড় আকারে শুধু সাবেক এমপিদের বৈঠক এই প্রথম অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন বৈঠকে উপস্থিত থাকা বেশ কয়েকজন সাবেক এমপি। তারা দাবি করেছেন, বৈঠকটিতে শেখ হাসিনার সাথে সাবেক এমপিরা কিভাবে দেশে ফিরবেন ও ফেরার পরে করণীয় নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। আবার এই বৈঠকটি বাংলাদেশের বাইরে এমন এক সময় অনুষ্ঠিত হলো যখন শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুটিকে ঘিরে ভারত ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন দেখা দিতে যাচ্ছে। বিশেষ করে ঝুলে গেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভারত সফর। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 24-এর 5ই আগস্টে বাংলাদেশে ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগের বহু নেতা কর্মী ভারতে চলে যান। 2 বছর পরও তাদের অনেকে সেখানে আছেন, তবে এখন তারা শেখ হাসিনার ডাকে বাংলাদেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশ সরকার নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ দলটির সাবেক মন্ত্রী, প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য বা বিভিন্ন সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃত্বের অন্তত 100 থেকে 120 জনের মতো পশ্চিমবঙ্গে, মূলত কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আছেন। 24শে আগস্টের পর থেকে বিভিন্ন সময় তারা ভারতে যান। শীর্ষ পর্যায়ের নেতা ছাড়াও মধ্যম ও স্থানীয় পর্যায়ের অনেক নেতা কর্মীরাও ভারতে গিয়েছিলেন। আছেন পুলিশের বিভিন্ন পদমর্যাদার প্রায় অর্ধশত কর্মকর্তা, আছেন বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর সাবেক কিছু কর্মকর্তাও। কলকাতা দিল্লি সূত্রগুলো বলছেন, 24-এর 5ই আগস্টের পর দলটির হাজারেরও বেশি নেতাকর্মী ভারতে গিয়েছিলেন। এদের মধ্যে অনেক নেতা পরে নিজেদের সামর্থ্য অনুযায়ী ইউরোপ, আমেরিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার নানা দেশে চলে গেছেন। আবার গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে মধ্যম ও স্থানীয় পর্যায়ের বেশিরভাগ নেতা বাংলাদেশে ফিরে যান। সাবেক মন্ত্রী, এমপি, দলের প্রেসিডিয়াম সদস্য, অঙ্গ সংগঠনগুলোর শীর্ষ নেতৃত্ব, সাবেক পুলিশ ও প্রতিরক্ষা কর্মকর্তাদের বেশিরভাগই এখনো ভারতের বিভিন্ন শহরে আছেন। এদের বেশিরভাগ আছেন কলকাতায়। সংবাদ মাধ্যমে বিভিন্ন সময় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দলটির নেতারা সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড, বিশেষ করে অনলাইনে বাংলাদেশের তৃণমূলের সাথে যোগাযোগ রক্ষা করে আসছেন। গত 5ই আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে সাংবাদিকদের সামনে বলেছিলেন, তিনি ডিসেম্বর নাগাদ বাংলাদেশে ফিরে যেতে চান। এর আগে 3টি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকেও তিনি একই কথা বলেছিলেন। শেখ হাসিনা গত 10ই জুলাই রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি তার দলের নেতা কর্মীদের নিয়ে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরে যাবেন এবং ফিরে গিয়ে আদালতে আত্মসমর্পণ করে আইনি লড়াই করবেন। শেখ হাসিনা ইস্যুকে ঘিরে তারেক রহমানের ভারত সফর নিয়ে গত কয়েকদিন ধরে ব্যাপক আলোচনা হচ্ছে। তারেক রহমানের ভারত সফর ও দেশ দুটির মধ্যকার কূটনৈতিক সম্পর্কের বিষয়টি এখন এতটাই আলোচিত হচ্ছে, যে কারণে শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের নিয়ে ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার যে ঘোষণা দিয়েছিলেন সেটি আপাতত আলোচনার বাইরে চলে গেছে। কিন্তু দলটির একাধিক সূত্র বলছে, আওয়ামী লীগ প্রস্তুতি নেওয়া শুরু করেছে। গত 5ই আগস্টের সংবাদ সম্মেলনের পর কিছু নেতা দিল্লিতে শেখ হাসিনার সাথে দেখা করতে গিয়েছিলেন। সেই সাক্ষাতে শেখ হাসিনা নেতাদের বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে যে কোনো ধরনের কোন্দল দূরে সরিয়ে রেখে কিভাবে দেশে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে হবে সে ব্যাপারে কথা হয় বলে জানিয়েছেন দিল্লির বৈঠকে উপস্থিত থাকা এক নেতা। আওয়ামী লীগের নেতারা বলেছেন, গত 2 বছর ধরে দলের নেতৃত্বে পরিবর্তন আনা কিংবা
পুরনো রাজনৈতিক অবস্থান বদলের জন্য বেশ কয়েকবার চেষ্টা হয়েছিল। রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগের ধারণা ঘিরে দলটির ভেতরেও আলোচনা হয়েছিল। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রিফাইন্ড বা সংস্কারের মাধ্যমে অপেক্ষাকৃত কম বিতর্কিতদের নেতৃত্বে আনার বিষয়টি বন্ধুপ্রতিম দেশ ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে শেখ হাসিনার কাছে পৌঁছানো হয়েছিল। তখন শেখ হাসিনা কারা দায়িত্ব নিতে চান সে ব্যাপারে জানতে চেয়েছিলেন, কিন্তু মধ্যস্থতায় অংশ নেওয়া ওই পক্ষগুলোর প্রতিনিধিরা হতাশ হয়েছিলেন, কারণ যেসব নেতাদের সাথে তখন যোগাযোগ করা হয়েছিল 1/11-এর পরের ইতিহাস মনে করিয়ে দিয়ে ওই নেতারা বলেছিলেন রিফাইন্ড আওয়ামী লীগ সম্ভব নয়। নির্বাচনের পরও বিষয়টি আলোচনায় এসেছিল, তবে কোনো বড় নেতাকে রাজি করাতে পারেনি মধ্যস্থতাকারীরা। ফলে এখন আওয়ামী লীগ নেতারা যে শেখ হাসিনার সাথে ফিরতে চান এই বিষয়টি শুধু দলীয় নেতারাই নন, মধ্যস্থতাকারী বিদেশি শক্তিগুলো জেনে গেছে। আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য দাবি করেছেন, ভারত ও বাংলাদেশের বর্তমান সরকারের কূটনৈতিক সম্পর্ক যে দিকেই মোড় নিক না কেন শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে ফিরছেন এটার নিশ্চয়তা তারা পেয়েছেন। এমন দাবির পিছনে যুক্তি কি সে সম্পর্কে ওই প্রেসিডিয়াম সদস্য বলছেন, 5ই আগস্টের সংবাদ সম্মেলন যাতে না হয় সেজন্য কূটনৈতিক ও রাজনৈতিকভাবে বাংলাদেশ সরকার অনেক চেষ্টা করেছিল, কিন্তু শেখ হাসিনা অনড় ছিলেন এবং বিশ্ব মিডিয়ার মাধ্যমে তিনি বিষয়টি আন্তর্জাতিক ক্ষেত্রে তুলে ধরেছেন। আর তারপর তিনি যেসব নির্দেশনা দলের সিনিয়র নেতাদের দিয়েছেন সেখানে এমন কিছু বার্তা আছে যেগুলো এর আগে কখনোই বলেননি। সেই নির্দেশনাগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে সেজন্য দলটির সাবেক সংসদ সদস্যদের বৈঠক ডাকা হয় 18 আগস্ট। কলকাতায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের বাসায় বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। 18 আগস্ট বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলটির প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম সভাপতিত্ব করেন। দলটির 50 থেকে 55 জন সাবেক সংসদ সদস্য উপস্থিত ছিলেন। বৈঠকে অংশ নেওয়া 6 জন সাবেক এমপি বলেছেন, শেখ হাসিনার নির্দেশে যারা তার সাথে দেশে ফিরবেন না তাদেরকে আর আওয়ামী লীগে রাখা হবে না মর্মে সিদ্ধান্ত হয়েছে। দলের নেতারা দেশে ফেরার পর তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বৈঠকে একজন সাবেক এমপি ফেরার জন্য প্রয়োজনীয় পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যুতে কথা বলেন। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যরা যখন দেশ ছাড়েন তখন তাদের কাছে নিয়ম অনুযায়ী লাল পাসপোর্ট ছিল, কিন্তু বিগত অন্তর্বর্তী সরকার শুরুতেই আওয়ামী লীগ আমলে লাল পাসপোর্ট গুলো বাতিল করেছিল। বৈঠক সূত্রে জানা গেছে পাসপোর্ট বা ট্রাভেল পাসের আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে দলটির সভানেত্রী এ বিষয়ে করণীয় সম্পর্কে জানাবেন। কোন প্রক্রিয়ায় ও কিভাবে দলের সাবেক সংসদ সদস্যরা ফিরবেন সে বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হলো। কৌশলগত কারণে দলটির নেতারা এ নিয়ে এখনই মুখ খুলতে চান না, তবে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে ডিসেম্বর নয়, দরকার হলে তার অনেক আগে দেশে ফেরার জন্য সাবেক এমপিদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আবার দলের সভানেত্রীর নির্দেশ অনুযায়ী একাধিক গ্রুপকে অগ্রবর্তী দল হিসেবে নানা সময় দেশে আসার জন্য বলা হতে পারে। ফেরার দিন আন্তর্জাতিক গণমাধ্যমে কভারেজ নিশ্চিত করার জন্য দলের কয়েকজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দেশে ফেরার আগে ও পরে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য করণীয় কি সে সম্পর্কেও আলোচনা হয়েছে। আন্তর্জাতিকভাবে আইনি সহায়তা পাওয়ার জন্য ইউরোপের 2টি দেশের সাথে এরই মধ্যে আওয়ামী লীগের নেতাদের আলোচনা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের অনেক সাবেক সংসদ সদস্য নিজেদের উপর নির্যাতনের অভিযোগ এনে এ বিষয়ে ব্যবস্থা নিতে ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিইউ এর কাছে আবেদন করেছেন। অক্টোবরে আইপিইউ এর সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে। সেখানেও দেশে ফেরার পর তাদেরকে আইনি সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে। তবে দলটির সাবেক এমপিদের এই বৈঠকে একটি বিষয়ে শঙ্কার কথা উঠে এসেছে, সেটি হলো শেখ হাসিনার প্রত্যাবর্তনের সময় সহিংস পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে 24-এর আন্দোলনের সময় থানা ও কারাগার থেকে লুট হওয়া অস্ত্রগুলো এই সময় সহিংসতায় ব্যবহৃত হতে পারে, এমন আশঙ্কার কথা উঠে এসেছে দলটির সাবেক এমপিদের ওই বৈঠকে। এমন তৎপরতা ঠেকাতে আগামী 6 সপ্তাহের মধ্যে তৃণমূলের ঐক্য নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় কাজগুলো শেষ করতে নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে শেখ হাসিনার প্রত্যাবর্তনের দিন বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন থেকে 10,000 লোক সমাগমের মত দিয়েছেন একাধিক সাবেক এমপি। ঢাকার 4টি প্রবেশ পথে বড় রকমের শোডাউনের প্রস্তুতি নিতেও বলা হয়েছে। সূত্রগুলো বলছে, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে দিল্লিতে শেখ হাসিনার সাথে দলটির সিনিয়র কয়েকজন নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে। সে বৈঠকে আরো সুনির্দিষ্ট নির্দেশনা দেয়া হতে পারে। চলতি মাসের 5ই আগস্ট দলটির সভানেত্রীর দিল্লিতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দেশে ফেরার ঘোষণার বিষয়টি এখন আর শুধু দেশীয় কিংবা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরের আইটেমের মধ্যে সীমাবদ্ধ নেই। শেখ হাসিনার ইস্যুটি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন কিনা এবং দেশ দুটির ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের বড় অনুঘটকের রূপ নিয়েছে। দেখা যাচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের হাই কমিশনার বিষয়টি নিয়ে কম বেশি প্রতিদিনই কথা বলছেন। সাথে যোগ হয়েছে দুই দেশের সাবেক কূটনীতিকদের নানামুখী বিশ্লেষণ। আওয়ামী লীগের নেতারা দাবি করছেন, বাংলাদেশ ভারতের এই কূটনৈতিক প্রক্রিয়া যে দিকেই গড়াক না কেন, শেখ হাসিনা ডিসেম্বরে ফিরছেন এই বার্তা তাদেরকে দেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন এমন একজন সাবেক এমপি দাবি করেছেন, দেশে ফিরে যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে দলের নেতারা প্রস্তুত আছেন। বৈঠকে এমন আলোচনা হয়েছে, প্রয়োজনে তারা দেশে ফিরে স্বেচ্ছায় কারাবরণেরও প্রস্তুতি নিয়ে রাখবেন। তবে শক্তিশালীভাবে আইনি লড়াইয়ে যাওয়ার প্রস্তুতির উপর বৈঠকে জোর দেওয়া হয়েছে। দলটির সাবেক সাংসদরা বলছেন, তারা প্রমাণ করতে চান তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো ভুয়া ছিল এবং তাদের সঙ্গে ন্যায় বিচার করা হয়নি। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, সাম্প্রতিক সময় আওয়ামী লীগ জমানার বেশ কিছু আমলা তারা দীর্ঘদিন চুপচাপ থাকার পর আবার বেশ সরব হয়ে গেছেন। যেমন ধরুন, সিভিল সার্ভিসে যারা ছিলেন তাদের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব রূপে যিনি সবচেয়ে আলোচিত, সবচেয়ে সমালোচিত এবং পুরো সিভিল সার্ভিসটিকে যিনি ডমিনেট করতেন, সেই মিস্টার কায়কাউস, সাম্প্রতিক সময় তিনি এসে সাক্ষাৎকার দিচ্ছেন, কথাবার্তা বলছেন এবং বেশ বোল্ডলি, স্মার্টলি, অনেকটা আত্মবিশ্বাস নিয়ে তিনি যে সকল কথাবার্তা বলছেন, তাতে মনে হচ্ছে যে তিনি হয়তো আবার তার হারানো মসনদ ফিরে পাওয়ার ঘ্রাণ পাচ্ছেন। সিভিল সার্ভিসে কায়কাউস সাহেবের মতো অন্য যারা দেশে আছেন, দেশের বাইরে আছেন, এমনকি জেলখানার মধ্যে আছেন, পুলিশ বাহিনীতে যারা আছেন, তারা সবাই সাম্প্রতিক গত 1-1.5 মাসে ভীষণ রকম তৎপর হয়ে পড়েছেন। বিশেষ করে আওয়ামী লীগ জমানার সবচেয়ে আলোচিত পুলিশ কর্মকর্তা, যেমন ধরেন বিপ্লব ছিল, তারপর মেহেদি ছিল, হারুন ছিল, তো তাদের আবার এক ধরনের যাকে বলা হয় সুনাম, সুখ্যাতি, কুখ্যাতি ছিল বিভিন্নভাবে। আমি ইন ডিটেলস আপনারা জানেন সবাই। আবার ধরুন বেনজির সাহেব ছিলেন, আইজি শহীদুল হক সাহেব ছিলেন, তারপরে জাভেদ পাটোয়ারি ছিলেন, শুধুমাত্র হাসান মাহমুদ খন্দকার তিনি একদম চুপচাপ গোপনে, ওরকম কোনো সাথেও নাই, পাশেও নাই, এই একজন মানুষ ছাড়া আর সবাই মোটামুটি বেশ ভোকাল ছিলেন। তো তাদের একটা গ্রুপ, এর মধ্যে এই গ্রুপটির প্রায় সবাই জেলে আছেন, কয়েকজন পালিয়ে আছেন, আর অন্যরা গা ঢাকা দিয়ে আছেন, চুপচাপ হয়ে আছেন। কিন্তু পুরো 2007 থেকে
একেবারে 24 পর্যন্ত যারা আইজি ছিলেন সবাই আওয়ামী লীগের একেবারে ব্রুট, যাকে বলা হয় সমর্থক। তো তাদের সবারই থানা লেভেলে, সাব ইন্সপেক্টর থেকে শুরু করে কনস্টেবল লেভেলে হাজার হাজার ভক্ত রয়েছে, প্রত্যেকটা আইজির, ডিআইজির। এবং যে সকল কর্মকর্তারা চাকরিচ্যুত হয়েছেন, যেমন ধরেন ঢাকার ডিআইজি ছিল নুরুল, তারপরে চট্টগ্রামের ডিআইজি ছিলেন আনোয়ার, তারপর হারুন ডিআইজি হয়েছিলেন, বিপ্লব, তারপরে মেহেদি এরা এডিশনাল ডিআইজি হয়েছিলেন সম্ভবত। এরপরে অন্যান্য যে সমস্ত কর্মকর্তারা এখন ভারতে চলে গেছেন, তাদের সবারই একটা ওয়াইড রেঞ্জ কানেক্টিভিটি ছিল এবং এখনো আছেন। তারা যে ভারতে গেছেন এই পুলিশে এবং সেনাবাহিনীর একটা চ্যানেল যে তারা মেনটেন করেননি, এটা কিন্তু বলা যাচ্ছে না। সাম্প্রতিক সময় তারা সবাই নির্ভীক এবং সাহসী, এবং তাদের যে তৎপরতা, সেই তৎপরতা সরকারের যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে সেই গোয়েন্দা সংস্থাগুলোকে রীতিমতো উদ্বিগ্ন করে তুলেছে। বিশেষ করে ডিবি মনির হিসেবে পরিচিত আওয়ামী লীগ জমানার সবচেয়ে একেবারে শেখ হাসিনার কাছের কর্মকর্তা, শেখ হাসিনার দুজন খুব কাছের কর্মকর্তা ছিলেন যাদেরকে তিনি অতিশয় স্নেহ করতেন। সামরিক বাহিনীতে ছিলেন জেনারেল জিয়াউল হাসান, আর পুলিশে ছিলেন এই যে ডিবি মনির। ডিবি মনির আমরা যখন এমপি হলাম উনি তখন সেই মহানগর পুলিশের জয়েন্ট কমিশনার রূপে ডিবির প্রধান হিসেবে দায়িত্ব পালন করলেন। এরপরে একই সঙ্গে অনেকগুলো মানে এই গোয়েন্দা সংস্থা, তারপরে কাউন্টার টেররিজম থেকে এডিশনাল আইজি হয়ে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেন্সিটিভ পদ এসবি, স্পেশাল ব্রাঞ্চ, সেই স্পেশাল ব্রাঞ্চের এডিশনাল আইজি হিসেবে সর্বশেষ দায়িত্ব পালন করেছেন। ফলে 2008 থেকে বা 9 থেকে একেবারে প্রধানমন্ত্রীর কার্যালয়, আইজির কার্যালয় এবং পুলিশের কার্যালয় থেকে ফিল্ড লেভেলে যদি সবচেয়ে প্রভাবশালী এবং কোন রকম ইন্টারাপ্ট মানে বদনাম, ওরকম ঘুষ দুর্নীতি বদনাম তার বিরুদ্ধে ছিল না। সাংবাদিকদের সঙ্গে তিনি খুব ভালো সম্পর্ক রক্ষা করতেন, সাধারণ মানুষের সঙ্গে তার ভালো সম্পর্ক, সবার সঙ্গে হেসে হেসে কথাবার্তা বলতেন। ব্যক্তিগতভাবে সরকারের সিদ্ধান্ত তিনি পালন করেছেন, কিন্তু ইন পার্সন কারোর সাথে খারাপ ব্যবহার করেছেন, কারো ক্ষতি করেছেন, কাউকে মামলায় ফাঁসিয়েছেন, ঠিক ওইরকম বদনাম ডিবি মনিরের মধ্যে নেই। তো সেই ডিবি মনির সাম্প্রতিক সময় তিনি যে একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারে অনেকগুলো একাধিক সাক্ষাৎকার তিনি দিয়ে যাচ্ছেন। ফেসবুকে তিনি বেশ সরব, ইউটিউবে বেশ সরব, এবং যে সকল প্ল্যাটফর্মগুলোতে আওয়ামী লীগের লোকজন কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের সাথে তিনি খোলামেলা অনেকগুলো কথা বলেছেন। সে সকল কথায় শেখ হাসিনার ক্ষমতা হারানোর যে পূর্ববর্তী কয়েক মাসের কাহিনী, 2022-23 সালের কাহিনী যতটা খোলামেলা তিনি বলছেন, এটি বেশ চিন্তার বিষয়। তিনি বেশ দৃঢ়তার সঙ্গে যে কথাগুলো বলছেন যে এখন যে সময় বিরাজ করছে, সেই সময়ে আসলে সরকারের পক্ষে মেজর কোনো অপারেশনে বা যেটাকে বলা হয় কমব্যাট অপারেশন, এই কমব্যাট অপারেশনে পুলিশ সরকারের জন্য ঝুঁকি নেবে না। তাদের অনেক অভিমান আছে, তাদের কষ্ট আছে, তাদের বেদনা আছে, এবং সবচেয়ে ডেঞ্জারাস যে বক্তব্য তিনি বলেছেন যে পুলিশের অনেকের সঙ্গে তার যোগাযোগ রয়েছে, সেই যোগাযোগের প্রেক্ষিতে তিনি শতভাগ নিশ্চিত যে
যদি সত্যিকার অর্থে এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়, সেই পরিস্থিতিতে পুলিশ কোনো অবস্থাতেই সরকারের পক্ষে গুলি ছুড়বে না। অন্যদিকে সেনাবাহিনী তো প্রশ্নই আসে না। সেনাবাহিনী গত 2 বছর ধরে শুধুমাত্র তাদের অস্তিত্ব বজায় রাখার চেষ্টা করেছে, যেন ক্যান্টনমেন্টে আক্রমণ না হয়, কোনো সামরিক কর্তাকে যেন পাবলিক সেই পুলিশ কর্তাদের মতো লাঞ্ছিত না করে। এই জিনিসটিকে তারা সংরক্ষণ করার জন্য প্রাণান্ত চেষ্টা তারা করে যাচ্ছে। তো এই যে শেখ হাসিনা ডিসেম্বর মাসে আসবেন, আওয়ামী লীগের বিভিন্ন জায়গাতে মিছিল হচ্ছে, ভারত তারেক রহমান সাহেবকে বাংলাদেশ থেকে দিল্লিতে নেওয়ার জন্য মরিয়া হয়ে গেছে, ইন্ডিয়ান মিডিয়া শেখ হাসিনার পক্ষে আর তারেক রহমান সাহেব এবং সরকারের বিপক্ষে দিদা আসছে প্রতিদিন যখন বিশুদ্ধার করছে, তখন এই যে পুলিশ কর্মকর্তা মনীষ সাহেব শুধু দেখা না, ধরুন এই মুহূর্তে ভারতে অ্যাট লিস্ট এরকম ইন্সপেক্টর থেকে শুরু করে এডিশনাল আইজি পর্যন্ত এরকম অন্তত পক্ষে 500 থেকে 1000 কর্মকর্তা এই মুহূর্তে ভারতে আছে। তো তারা সেখানে ভারতে বসে দিল্লির লাড্ডু খাচ্ছেন না, চটপটি খাচ্ছেন না, কিংবা পত্নীতলাতে গিয়ে আড্ডা মারছেন না, বা শান্তির নিকেতনে গিয়ে তারা রবীন্দ্রসঙ্গীত চর্চা করছেন না। তারা যে কাজগুলো করছে সেটা হলো দেশের মধ্যে একটা অস্থিরতা তৈরি করা, আওয়ামী লীগের পক্ষে একটা ন্যারেটিভ তৈরি করা, এবং সরকারকে রাষ্ট্রীয় অস্ত্র ব্যবহার করে রাষ্ট্রীয় যে শৃঙ্খলা রয়েছে, রাষ্ট্রীয় যে শক্তিগুলো রয়েছে, বাহিনীগুলো রয়েছে, তাদের মধ্যে বিভেদ এবং বিসংবাদ সৃষ্টি করে, কখনো ভয় দেখিয়ে, কখনো আশ্বাস দেখিয়ে তাদেরকে অনেকে নিউট্রাল করা, অনেকে পক্ষে নেওয়া, এবং অনেককে দিয়ে অনেক কাজ নিজেদের পছন্দ মতো করিয়ে নেওয়ার যে চেষ্টা তারা করে যাচ্ছে, তাতে যদি মাত্র 1% তারা সফল হন, এটা সামাল দেওয়ার অবস্থা সরকারের নেই। একইভাবে আপনি চিন্তা করেন জুডিশিয়ারিতে যে সমস্ত বিচারকদেরকে গদিচ্যুত করা হয়েছে, যে সকল উকিল, বিখ্যাত উকিল যাদের হাজার হাজার মামলা রয়েছে, কেস রয়েছে, এবং সুপ্রিম কোর্টে যারা গত 17 বছর ধরে একচেটিয়া আধিপত্য দেখিয়েছেন, তারা সবাই কোটিপতি, কেউ কেউ শত শত কোটি টাকার মালিক। এদের নিয়ন্ত্রণাধীন নিম্ন আদালতের হাজার হাজার উকিল, শত শত বিচারক, যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, যাদেরকে প্রেসারে রাখা হয়েছে, সব মিলিয়ে বিচার বিভাগটিকেও এরা বলতে গেলে কলাপস করে রেখেছে। এবং সেখানে কোনো অবস্থাতেই সরকার যে পলিসি নিচ্ছে, এখানে ধরো মারো, কাটো, বদলি করো, নতুন লোক নিয়োগ দাও, এতে মানে কিছু টাকা পয়সা রোজগার হচ্ছে, দাপট দেখানো যাচ্ছে, কিন্তু জনগণের যে দুর্ভোগ এটা বাড়ছে, এবং ধীরে ধীরে এটা রীতিমতো জনরোষে পরিণত হচ্ছে বিচার অঙ্গন থেকে। পুলিশ গেল বিচার অঙ্গন থেকে, এই অবস্থা তৈরি হয়েছে। এরপর আপনি মিলিটারির কথা আসেন। এখন মিলিটারি অপারেশন যে শেখ হাসিনা জামানাতে যারা সেনাপ্রধান ছিলেন তারা এখন কোথায় আছেন? এদের মধ্যে বেশ কয়েকজন সেনাপ্রধান বেশ ইফেক্টিভ ছিলেন, বিশেষ করে জেনারেল আজিজ। জেনারেল আজিজ, কেউ তাকে মোটা আজিজ বলেন, কেউ তাকে নানা কথাবার্তা বলেন, কিন্তু যারা জেনারেল আজিজের সম্পর্কে জানেন, হি ইজ এ ম্যান অ্যামং দ্য মিলিটারি, যে খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত দেওয়া, এবং খুব অল্প সময়ের মধ্যে আপনি তার কাছে গিয়ে একটা কথা বলবেন, সেটা বোঝা এবং বুঝে সিদ্ধান্ত গ্রহণ করা। আমি সেনাবাহিনীতে তার মতো আর কাউকে দেখিনি। এর সাথে 86 সন থেকে আমি সেনাপ্রধানদেরকে দেখে আসছি, কিন্তু জেনারেল আজিজের মতো এত দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারেন, এবং আপনাকে সাহায্য করবেন বা করবেন না এটা 1 মিনিটে তিনি বলে দিতে পারেন।
এই আমলাতান্ত্রিক জটিলতাবিহীন একজন সেনাপ্রধান এখন সিমেন্টেড হয়ে আছেন শেখ হাসিনার পক্ষে। দ্বিতীয়ত হলো জেনারেল আজিজের আর একটা গুণ আছে আজিজ এবং তার পরিবারের জন্য, দে হ্যাভ এ ভেরি গুড বন্ডেজ। যেমন আইজি বেনজিরের কিন্তু ফ্যামিলি বন্ডেজ নেই, তার ভাইদের সঙ্গে, বোনদের সঙ্গে, তার বাবা মার সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে তার কোনো সম্পর্ক ভালো না। তার যত সম্পর্ক তার স্ত্রীর সঙ্গে, তার শ্যালকের সঙ্গে। কিন্তু আজিজ সাহেব এখানে সম্পূর্ণ ব্যতিক্রম। তিনি তার ভাইদেরকে, তার পরিবারকে, তার বন্ধু বান্ধবদেরকে, তার আপনজনদেরকে প্রাণের চেয়ে ভালোবাসেন। যেমন দেখা গেল যে তিনি তার এক আপনজনকে সেই সম্ভবত 18 নির্বাচনে তিনি এমপি বানিয়ে দিলেন, সেই সিটে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মতো একজন মানুষকে বাদ দিয়ে। তো বোঝার চেষ্টা করেন যে তার ডাইনামিকিজমটা কোন পর্যায়ে ছিল। তিনি সেটা মিন করতেন এবং তিনি কাউকে উপকার করতে চাইলে উপকার করতেন, ক্ষতি করতে চাইলে তাকে ওইভাবে ক্ষতি করতে পারতেন। এই শক্তি সামর্থ্য ছিল। সেই মানুষটি এখন নিরাপদ আশ্রয় দেশের বাইরে আছে। সরকার চেষ্টা করছে তাকে ইন্টারপোল দিয়ে আনার জন্য, কিন্তু আলটিমেটলি এটা হবে না। এটা তিনি সহ অন্য সেনাপ্রধান, তার সঙ্গে যারা এরিয়া কমান্ডার ছিলেন, তার সঙ্গে যারা ডিজিএফআই প্রধান ছিলেন, বিভিন্ন সময় সে আকবরের মতো, শামীম সাহেবের মতো বিভিন্ন যে মানুষ যারা দীর্ঘদিন সেই মিলিটারি ইন্টেলিজেন্সে ছিলেন, তারা এখন কোথায় আছেন? অনেকে ভারতের জিম্মায় আছেন, অনেক মেজর জেনারেল, অনেক লেফটেন্যান্ট জেনারেল তারা এখন ভারতে আছেন। তারা ভারতে বসে কি খাচ্ছেন? হুক্কা খাচ্ছেন? প্রশ্নই আসে না। তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। সে ম্যাকিয়াভেলির একটা বিখ্যাত কথা যে আপনি আপনার যে শত্রু যে আছে সেই শত্রুকে আপনি নির্মূল করতে পারেননি, তাদেরকে আপনি বরং শত্রুকে আপনি তেলে ঝুলে জামাই আদরে সবচেয়ে অপ্রতিরোধ্য আপনার যে শত্রু, সেই শত্রুর ঘরে আপনাদেরকে পৌঁছে দিয়েছেন। ফলে আপনার শত্রু এবং সেই অপ্রতিরোধ্য শত্রু তারা দুজনে মিলে একটা বিরাট শক্তি সঞ্চয় করে দুদিন পরে আপনার ঘাড় মটকাবে না, এটার কোনো নিশ্চয়তা নেই। কাজেই মানে শত্রু বিনাশ, শত্রু সম্পূর্ণভাবে বিনাশ করা, এটা চাণক্যের একটা বিরাট নীতি। সেই নীতি এই সরকার এবং ইউনূস সরকার মানে 100 জনের মধ্যে মানে 1% দূরের কথা, 0.01% তারা সেটা করতে পারেননি। তারা উল্টো যেটা করেছেন সেটা হলো আহত করেছেন। আপনি জানেন যে কোনো মানুষকে অপমান করলে, আহত করলে সেটার প্রত্যাঘাত খুব বেশি হয়। কাউকে সে ভয় দেখাতে পারেননি, কাউকে নির্মূল করতে পারেননি, কাউকে ক্ষতিগ্রস্ত করতে পারেননি, কাউকে ফিনিশ করতে পারেননি, কিন্তু কারো ঠ্যাং ভেঙে দিয়েছেন, কারো কান মলে দিয়েছেন, কারো একটু গুদগুদি দিয়েছেন, চুলকানি দিয়ে দিয়েছেন, কাউকে ধাওয়া দিয়েছেন, দাবিয়ে দিয়েছেন। তো একটু এই মুহূর্তে অল্প সময়ের জন্য রাস্তাঘাট, পথের প্রান্ত আপনার কাছে মনে হচ্ছে যে নিরাপদ, কিন্তু চারিদিক থেকে যেভাবে তারা আপনার প্রতিপক্ষরা ধেয়ে আসছে, জলস্থল অন্তরিক্ষ, অর্থাৎ ইকোনমিক্যালি, পলিটিক্যালি, এরপরে ডিপ্লোম্যাটিক্যালি, তারপরে যাকে বলা হয় রাতের আধারে, চাঁদের আলোতে, দিনের আলোতে, সব মিলিয়ে। এবং সেখানে এই 17 বছর ধরে যারা রাষ্ট্র চালিয়েছেন, 17 বছর ধরে যারা প্রতিপক্ষকে রীতিমতো দৌড়ের উপর রেখেছেন এবং 17 বছর ধরে যারা প্রতিপক্ষের জীবনকে তছনছ করে দিয়েছেন, তারা যখন সম্মিলিতভাবে অরণ্যে ছাড়েন, একসাথে হই হুল্লোড় করে উঠছে, এটাকে আপনি যতই পাত্তা না দিতে চান, এটা আপনার ব্যাপার, বা আপনি যতই এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে চান, সেটাও আপনার ব্যাপার। কিন্তু একজন নাগরিক হিসেবে, সাধারণ মানুষ হিসেবে আমি এটাকে কোনো অবস্থাতেই স্বাভাবিক কোনো ঘটনা মনে করি না। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন, হেদায়েত দান করুন এবং সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু।